নাম তারপরে বন্দনা করি ঈশ্বর ভগবান, তারপরে বন্দনায় আগুন বাতাস মাটি পানি মক্কা অযোধ্যা মদিনা মথুরার হাতছানি। আরে দয়াল তুহুমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে পূবেতে বন্দনা করলাম পূবের বানু শহর, আরে পূবেতে বন্দনা করলাম পূবের বানু শহর, একদিকে উদয় রে বানু চৌদিকে পৌঁছর করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে দক্ষিণে বন্দনা করলাম ত্রিনদী সাগর, আরে দক্ষিণে বন্দনা করলাম ত্রিনদী সাগর, সেইখানে বাণিজ্য করে চান্দ সদাগর করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত, আরে উত্তরে বন্দনা করলাম কৈলাস পর্বত, সেইখানে রইয়াছে হে আলীর মালামের পাথর করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে পশ্চিমে বন্দনা করলাম মক্কায় নস্তাহান, আরে পশ্চিমে বন্দনা করলাম মক্কায় নস্তাহান, সেইখানে জন্ম লহিয়াছে কিতাব আর কুরআন করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে সাকুনা বান্দিয়ায় আমি মন করলাম সিহির, আরে সাকুনা বান্দিয়ায় আমি মন করলাম সিহির, মাথার উপরে তুইলা লইলাম ৮০,০০০ পীর করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে কি বাগান গাইলাম আমি বন্দনা করলাম মিথি, আরে কি বাগান গাইলাম আমি বন্দনা করলাম মিথি, উস্তাদের চরণ বান্দিলাম ওহরি আমি নতি করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা করি বন্দনা দয়াল তোমার চরণ তলে দিও দয়াল ও দমের ঠিকানা। আরে সভা কইরা বসের বাইরে হিন্দু মুসলমান, আরে সভা কইরা বসের
اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم হাতিশালে হাতি ছিল, ঘোড়াশালে ঘোড়া ছিল, পুকুরে মাছ ছিল, গোয়ালে গরু ছিল, মাঠে সোনার ধান ছিল, নবান্নে উৎসব ছিল, রথ ছিল, বান্নি ছিল, আজাদ, উলুধ্বনি, সিংগায় ভোগ, গির্জার ঘণ্টা সবই ছিল মানুষের জন্য। একদিন সোনার এই বাংলা লুট করতে বর্গি এলো এই বাংলায়। আমরা শুধু ইংল্যান্ড থেকে এখানে আসিয়াছে বাণিজ্য করিতে। আমরা বাণিজ্য করিবে, বাট আমাদের কাজ হবে ডিভাইড এন্ড রুল। ক্লায়েভ, কাশেম বাজার কুটিতে আজ তুমি আমার অতিথি। তা না হলে তোমার চরিত্রের যে প্রমাণ আমি পেয়েছি তাতে তোমার মাথা মুড়িয়ে ঘুল ঢেলে গাধায় চড়িয়ে কলকাতা থেকে বের করে দিত। ইউর এক্সেলেন্সি, 1757 সাল পলাশীর আম্রকাননে সিপাহ সালার মির্জাফর আলী খাঁর বিশ্বাসঘাতকতায় শোচনীয় পরাজয় ঘটল বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলার। পরাজিত নবাব সৈন্য সমাবেশ এবং পুনরায় রাজ্য আদায়ের অভিপ্রায়ে পাটনার উদ্দেশ্যে যাবার কালে মীর মদনের গুপ্তচরের হাতে ধৃত এবং বন্দী হল। দাদু সাহেব, নবাব আলীবর্দী খাঁ, আপনার শেষ উপদেশ আমি ভুলিনি জনাব। আপনি বলেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রশ্রয় দিও না, ওরা সুযোগ পেলে সবকিছু গ্রাস করে নেবে। আমি ওদের সে সুযোগ দেইনি। আমি ওদের বাংলার মাটি থেকে চিরতরে বিতাড়িত করার জন্যে পলাশীর আম্রকাননে যে যুদ্ধের সূচনা করেছিলাম সে যুদ্ধে আমি পরাজিত। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে অভয় বাণী? হায় সভা কইরা বৈশায় আছেন জ্ঞানী গুণীজন, সকলের চরণে আমি করি নিবেদন। চিরস্বাধীন বাংলাদেশে সিরাজের পতনে ইংরেজগণ রাজত্ব করে খেয়ালে খুশি মনে।
হায় পরাজয়ের জ্বালা ভাইরে সহন না যায়, নতুন কইরা বান্ধে বুক বিজয়ের আশায়। এইভাবে দিনে যায় মাস আর প্রহর, একে একে কাইটা গেল 100 বছর। বাণিজ্যের নামে ওর এসে জুড়ে বসা ইংরেজরা রাজা রাজবল্লভ, ধনকবির অমিচাঁদ, জগৎ শেঠ, মীর মদন, ঘসিটি বেগম আর অবশেষে মির্জাফরের সহায়তায় বাংলার মসনদ দখল করে তাদের ডিভাইড অ্যান্ড রুল পলিসি দ্বারা অকথ্য নির্যাতন, অত্যাচার আর নিপীড়নে অতিষ্ঠ করে তুলল সুবে বাংলার অধিবাসীদের। শুধু কি বাংলায়, সমগ্র ভারতবর্ষ জুড়ে তাদের অত্যাচারী অতিষ্ঠ জনগণ ক্ষিপ্ত হয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের প্রস্তুতি নিতে লাগলো। যখনই সুযোগ আসে তখনই আঘাত করতে লাগলো ইংরেজ বাহিনীকে। কিন্তু সামরিক শক্তিতে হীনবল রাজনৈতিক নেতাগণ আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেননি, কারণ ছল আর চাতুরিতে ইংরেজ জাতি ছিল জগৎ শ্রেষ্ঠ। এতে মধ্যে ভারতবর্ষের সবকটি শক্তিধর রাজপুরুষের বিস্তার ভেঙে দিতে সক্ষম হয়েছে তারা। 1843 সালে সিন্ধু দেশের প্রভাবশালী মীর বংশকে পঙ্গু করে দেয় ইংরেজ বাহিনী। 1849 সালে পাঞ্জাবের শিবাজী বংশীয় রঞ্জিত সিংহের পুত্র বীর কেশরী দিলীপ সিংহকে শক্তিহীনে পরিণত করে একটা মোটা ভাতা দিয়ে প্রেরণ করা হয় 7 সমুদ্র 13 নদীর ওপারে। 1852 সালে বার্মা অধিকার করে তারা। বৃদ্ধ পেশোয়া বাজিরাওকে সিংহাসনচ্যুত করে তার দত্তক পুত্র নানা সাহেবকে কপর দর্খিনে পরিণত করা হয়। অযোধ্যার নবাব ওয়াজিদ আলীকে বার্ষিক 12 লক্ষ টাকা পেনশন নিয়ে রাজু ছেড়ে চলে আসতে হয় কলকাতায়। এভাবে দেশীয় রাজন্যবর্গকে ক্ষমতাহীন করে নিজেদের শক্তি বৃদ্ধি করতে চেয়েছিল বেনিয়া ইংরেজরা। ক্রমান্বয়ে একরকম বিপদমুক্ত হয়ে এসেছিল তারা, কিন্তু বিদ্রোহের আগুন তখন নিভে যায়নি। ইংরেজ শিবিরে চাকরি করতে এসে তোমাকে জাতের বড়াই করতে হবে না ঠাকুর, জাত তো তোমার অনেক আগেই গেছে। যত বড় মুখ নয় তত বড় কথা। ফের যদি জাত তুলে কথা বলিস তবে তোকে আমি গুলি করে হত্যা করব। আমাকে গুলি করে কি হবে? ক্ষমতা থাকে তো ওদের বুকে গিয়ে গুলি করো, যারা তোমার জাত মেরেছে। কে কে আমার জাত মেরেছে? কেমন করে জাত মেরেছে বলো? জাত মেরেছে তোমার প্রভুরা, শুধু তোমার নয়, হিন্দু মুসলিম সবাই জাত মেরেছে ওরা। আর এনফিল্ড রাইফেলে যে কার্টিজ ব্যবহার করা হয় তা দাঁত দিয়ে ছিঁড়ে চর্বি সরাতে হয়। তা কিসের চর্বি জানো তুমি? তা জানার দরকার কি? তুমি জানলে বলো না। ওটা গরু আর শুকুরের চর্বি দিয়ে তৈরি। বলো কি? বিশ্বাস না হলে ক্যাপ্টেন সাহেবকে গিয়ে জিজ্ঞেস করো। মিথ্যে হলে আমাকে গুলি করবে, সত্য হলে কি করবে ভেবে দেখো। বিদ্রোহ করবো। হ্যাঁ বিদ্রোহ করবো। চাকরি করতে এসে জাত খোয়াতে রাজি নেই আমরা। এমন চাকরি করবো না। বিদ্রোহ 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 করবো। 23 জুন 1857 সাল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা দিন, সিপাহী বিদ্রোহ। পলাশীর যুদ্ধের ঠিক 100 বছর পূর্তি দিবসে দেশীয় সৈন্যদের ইংরেজ শক্তির বিরুদ্ধে বিদ্রোহ করার কথা। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় স্বাধীনতা হারালেও জাত হারাতে রাজি ছিল না তারা। ব্যারাকপুর ক্যান্টনমেন্ট থেকে দমদম, দমদম থেকে বহরমপুর, বহরমপুর থেকে মিরাট পর্যন্ত পৌঁছে গেল সেই কথা। হিন্দু মুসলিম, সাধু ফকির, মৌলভী পুরোহিত, বিস্তিওয়ালা, ফল বিক্রেতারা সমগ্র ভারতে ছড়িয়ে দিল এই গোপন সংবাদ। কিন্তু ব্যারাকপুর ক্যান্টনমেন্টের বিদ্রোহী সিপাহী মঙ্গল পান্ডে বিলম্ব সহ্য করতে রাজি নয়। সে কিছুতেই হজম করতে পারছিল না জাত মারার ষড়যন্ত্রকে। 34 নম্বর পদাতিক বাহিনীর জাত্যাভিমানী সৈনিক মঙ্গল পান্ডে 29 মার্চের সন্ধ্যায় উন্মাদের মতো চিৎকার করতে করতে প্রকাশ্য স্থানে বেরিয়ে এসো, বেরিয়ে এসো ভাইরা, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো ভাইরা, বেরিয়ে এসো। অস্ত্র ধারণ করো, হত্যা করো তাদের যারা ইচ্ছাকৃতভাবে আমাদের জাত নষ্ট করেছে। চুপ করো ব্লাডি নাগেট! আমি অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট বল বলছি, অস্ত্র সমর্পণ করো। ফিরে যাবার আগে বন্দুক নিয়ে আয়, যুদ্ধ করবো তোর সঙ্গে, দেখিয়ে দেবো আমাদের শৌর্য। ছুটে এলেন সার্জেন্ট মেজর হটসো।
মঙ্গল পাণ্ডের বীরত্বের কাছে তিনি পরাজিত এবং নিহত হলেন। অবশেষে জেনারেল হিয়ারসি আহত করে মঙ্গল পাণ্ডেকে বন্দী করলেন। ইংরেজ রাজত্ব আরো বিস্তার লাভ করল। শাসন, শোষণ, লুণ্ঠনের হাত প্রসারিত হলো সুবে বাংলার শেষ প্রান্ত পাহাড় টিলার বিস্তীর্ণ হাওর বাউরের অঞ্চল সিলেট পর্যন্ত। 1772 সালে সিলেটের ডিস্ট্রিক্ট কালেক্টর পদে যোগদান করলেন রবার্ট লিন্ডসে নামের এক আইরিশ। সাহেব, এই বান্দার নাম গৌরহরি সিং। এখন আমাকে কি করিতে হইবে? ওই যে টিলার উপর মসজিদ দেখছেন, তার পাশে বাবার মাজার রয়েছে। সেখানে ধর্মমতে ভক্তি দিয়ে সাহেবকে নজরানা দিতে হবে। স্ট্রেঞ্জ, আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেসিডেন্ট আছি, আমাকে নজরানা দিতে হবে এক গ্রেভিয়ার্ডে। বাট ওয়াই? এটাই এখানে নিয়ম আছে, ইউর হাইনেস। প্রায় 400 বছর ধরিয়া এখানে এই নিয়ম চালিয়ে আসতেছে। আপনাকেও সেই নিয়ম মানিতে হবে। পীর বাবা অসন্তুষ্ট হলে খুব অকল্যাণ হবে সাহেব। Okay, no problem. The God please the console. Let's go.
সাহেব সিলেটে প্রবেশ করা মাত্র শাহজালালের মাজারে ওই 5টি রৌপ্য মুদ্রা দান করে। সেটা ওই সাহেবের ওই যে খরচ হিসাবে সরকারি ওই খাতায় লেখা রয়েছে। সাহেব কি আর খাজনার জন্য ভাবতে হবে না, প্রজারা ধান বিক্রি করে খাজনা দেয়। জমিদাররা ওই নগদ রৌপ্য মুদ্রা খাজনা হিসাবে দান করে বটে, কিন্তু অধিকাংশ প্রজারা গরিব বলে তাদের নিয়ে হয়েছে যত জ্বালা। জ্বালা? ইউ মিন বার্নিং? না সাহেব, এই জ্বালার মানে হচ্ছে গিয়ে আপনার যন্ত্রণা, মানে ওই টেরাবুল। Terrible? Oh, I see. You mean trouble? But why? ওই গরিব ওই প্রজারা রৌপ্য মুদ্রা পাবে কোথায় সাহেব, তাই তারা ওই কড়ি দিয়ে খাজনা দেয়। Curry? এই হচ্ছে কড়ি। Wonderful. এখান থেকে সমুদ্র কত দূরে আছে? তা প্রায় 300 মাইল তো হবে। Strange. মালাবার, নিকোবর আইল্যান্ড, মালদ্বীপ, এসব দেশে কারি আছে আমি জানি, বাট 1000 মাইল দূরে এই সিলেটে কারি আসে কিভাবে? 1 সিলভার কয়েন রৌপ্য মুদ্রার সমান কত কারি? ওই 4 কড়িতে 1 গন্ডা, আর 20 গন্ডায় 1 পণ, 16 পণে 1 কাহন, আর 4 কাহনে 1 টাকা। No. I can't understand your ganda, kahan, etc. আমি জানিতে চাই কত টাকা হলো? 5120 কড়িতে 1 টাকা সাহেব। You want to say 1 pound equal to 40,690 curry? Terrible. তবে আর বলছি কি সাহেব, গার্ড কিসের আওয়াজ হইল? দেখো। প্রফেসর সাহেব, কয়েকজন জমিদার প্রজা আপনার জন্য উপহার নিয়ে এসেছেন, তাই জানান দেওয়া হলো। আপনারা চাইলে তারা ভিতরে প্রবেশ করতে পারবে। সাহেব, আমাকে বুঝায়া বল। জমিদাররা কোম্পানির বশ্যতা স্বীকার করে সাহেবকে নজরানা দিতে এসেছে, তাই তারা প্রায় এরকম বশ্যতা স্বীকার করেছে আগেও। তো আপনি অনুমতি দিলে। মেহমানদের বসিবার ব্যবস্থা করো, আমি আসিতেছি। শুনলাম আগর সাপ তাকে নয়া সাপ বলে বহুত পালা কবে তাই আইলো বা দেখা যাও কদিন যাও, তার বাদে বুঝবাই পালা না খালা এগুলো বাড়ি কইবা। ও বা তুমি তো বাড়িতে কিতা করতাই বা? হ্যাঁ, তুমি কিতা খেসি উসি করতাই না কিতা? তোরা কিন্তু মাথা নাই রে, এবার তো উনতি জান জবর হইছে বা। ওই বা শুনছি তো যে নয়া সাপে খাজনা ব্যাপারে বলে খুব তাল্লাশি দেয়। দেও সরকারে তো তার পাঠাইছো কামড় লাগি সুসুর করিয়া দাম করলে বা গড়ে তুললে ইতে পারলে আর খাজনার চিন্তা করা লাগতো না। কিতা বা নাও কিতা আগবাড়ে না, খানার এক বাজারও গিয়ে কিতা করতাম। দেখি বইটা ওটা তাহলে তো আমরা তরস্ত আছে। সোনার বাঁধাইয়া না পিতলে ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যা। সোনার বাঁধাইয়া না পিতলের ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যা। ও রঙের ঘোড়া দৌড়াইয়া যা। সোনার বাঁধাইয়া না পিতলের ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যা।
সাহেব দেখুন, যত দূর চোখ যায় শুধু মাঠ ভরা ধান আর ধান। হ্যাঁ, এবার এত বেশি ধান হয়েছে নারায়ণ বাবু, ধান রাখার জন্য এত গোলাই তো নেই। এবার মাঠে গোলা তৈরি করতে হবে, একদিকে ধান কাটা হবে আর আরেকদিকে মাড়াই। নৌকা ভরে ধান যাবে কৃষকের গুলায়। হ্যাঁ, আর ধান বিক্রি করে প্রজারা খাজনা দেবে। এবার দেখবেন বকেয়া খাজনাও পরিশোধ করতে পারবে। সাহেব তো দেখছি ওই দূরের পাহাড় টিলা দেখেই মুগ্ধ। আরে এটা হচ্ছে দূরবীন, আর দূরবীনে অনেক দূরের জিনিস কাছে টেনে নিয়ে আসে। আরে সাহেব, ওই দূরে আমাদের সীমানা কতটুকু আছে তুমি জানে? কেন জানবো না সাহেব, ওই যে উত্তরে নীল পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওটা হচ্ছে জৈন্তিয়া রাজ্য। খুব বদমেজাজি রাজা, নিজেকে স্বাধীন বলে দাবি করে। আর ওই যে ঝর্ণা বইছে তার পাশ দিয়ে পাহাড় টিলা আকাশের সাথে মিশে গেছে, বড় বড় পাহাড়, এটা হচ্ছে খাসিয়াদের রাজ্য। ওরাও নিজেদেরকে স্বাধীন মনে করে। ওই বেটারা বড় ভয়ঙ্কর সাহেব, একেবারে গোয়ার। ওই তাদের মতি গতির কোনো ঠিক নেই, যখন তখন ওই বিনা অজুরে খেপে যায়, দাঙ্গা বাঁধায়। কিন্তু এই যে বিশাল হাওর জুড়ে সোনার ধান, সেই সবই আমাদের। আইসে সন্ধ্যা হইয়া আসিতেছে, চলো আমরা ফিরিয়া যাইবে। সোনার বাঁধাইয়া না পিতলে ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার বাঁধাইয়া না পিতলে ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার বাঁধাইয়া না পিতলের ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। সোনার বাঁধাইয়া না পিতলের ঘোড়া রে, পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়াইয়া যাও। আজ সকালে টেলিগ্রাম পাইলাম, আমার ভাই জন যুদ্ধে মারা গিয়েছে। জন জন শুধু আমার ভাই ছিল না, আমার সুখ দুঃখের ভাগিদার ছিল। কথা ছিল সে সিলেটে আসিয়া আমার সাথে দেখা করিবে, তারপর ব্যবসা ছাড়িয়া দিয়া আমার সাথে ব্যবসা করিবে। কিন্তু তাহার ভাগ্যে তার ছুটিল না, সে যুদ্ধে মারা গেল। অনেক কাজ কর পুরাইয়া আমি সিলেট আসিতে পারিয়াছি। যে করে হোক এইখান থেকে আমাকে অনেক সম্পদের মালিক হইতে হইবে। বাকি জীবনটা যাতে আরামে আসে কাটিয়ে দিতে পারি, সেই রকম সম্পদের মালিক হইতে হইবে আমাকে। নারায়ণ, নারায়ণ, জি সাহেব। তুমি পত্র লিখিতে জানে? বাংলা ছাড়া অন্য কোনো ভাষা শিখিনি সাহেব। ঠিক আছে, যাও, কলিম সাহেবকে আমার সালাম দিব। মিস্টার কলিন্স, তুমি শর্ট হ্যান্ড জানো তো? ইয়েস স্যার। কলকাতায় টেলিগ্রাম করিয়া যাও, এই বছর সিলেটের প্রজারা খাজনা দিতে পারিবে না। এই বছর সিলেটে প্রচুর ধান হয়েছে,
রাখিবার জায়গা নাই, তারা ধানের প্রকৃত মূল্য পাইবে না, তাই খাজনাও দেবে না। আপনার যেমন ইচ্ছা। আর শোনো, বাজারে বাজারে ডেরা পিটায় জানায় দাও, কোম্পানির তরফ থেকে আমি এই বছরের খাজনা মাফ করিয়া দিয়েছি। আমি এখানে সাহেব। সাহেব, আকাশটা দেখো, তোমার কি মনে হয় এখনই ঝড় আসিবে? এটা অসময়ের ঝড়, আসতেও পারে আবার নাও আসতে পারে। আমার মনটা আজ ভালো নেই। আজ রাতে আমি কিছু খাইবেন না খেলে শরীর খারাপ করবে সাহেব, আর শরীর খারাপ হলে কাজে কর্মে মন বসবে না। কাজ কাজ হ্যাঁ হ্যাঁ, কাজ। আমাকে অনেক কাজ করিতে হইবে, আমাকে অনেক সম্পদের মালিক হইতে হইবে। আচ্ছা হরি সিং, ধান কাটার আর কতদিন বাকি আছে? তাই 15 দিন তো হবেই। কেন সাহেব? ধান কাটা হইলে মেলা হইবে। সে আর বলতে সাহেব, আরে পাড়ায় পাড়ায় নাচ গান হবে, খেলা হবে, শিব গাজনের মেলা হবে, আরো কত কি। এইবার বাংলোর মাছে মেলা হবে, বাংলোর মাছে মেলা হবে। কে কে কোথায় সাহেব? কাউকে তো দেখতে পাচ্ছি না। কিন্তু আমি তো দেখিলাম কেউ একজন আমাদের ফলো করিতেছে। আজ সাহেব পুকুরি একটু বেশি টেনে ফেলেছে, সেজন্য কি দেখছে। সাহেব, এই আকাশের অবস্থা বেশি ভালো নয়, আপনি ভেতরে যান, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি।
তোমরা সবাই এখানে কি করছো তা জানার আগে সালাম সম্পর্কিত একটা মাসালা তোমাদেরকে বলি। কোথাও যদি আগে থেকে অনেক লোক থাকে আর সেখানে আগন্তুক আসে, তাহলে আগন্তুকই প্রথমে সালাম দেবে, আর তাদের মধ্যে থেকে একজন উত্তর দিলে সে সালামের জবাব হয়ে যাবে। বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার বলো তোমরা এখানে কিসের এত হল্লা করছিলে? আরে ওরা খেলাধুলা করছে, করো, চলো আমরা বাজারের দিকে যাই। আরে দত্তবাবু, আমি তো আপত্তি করছি না, আমি জানতে চাইছি যুবকরা কি করছে। আরে কি আর করবে, ওদের তো আর আনন্দ বিনোদনের সুযোগ নেই। দিন দেশের পরে তো আবার ধান কাটা শুরু হয়ে যায়, হ্যাঁ, তখন তো ওরা নাওয়া খাওয়ার এই সুযোগ পাবে না। তা ঠিক, কিন্তু শুধু আনন্দ বিনোদনের সময় কাটালে তো চলবে না দত্ত মহাশয়। দেশের যে অবস্থা ভাবতে হবে। এই যে লাউড়, গৌড়, জৈন্তিয়া, ইটা, তরফ, এই স্বাধীন রাজ্যগুলো নিয়ে গড়ে উঠেছে এই সিলেট অঞ্চল। তাকে কখনো আসামের সাথে আবার কখনো পূর্ববঙ্গের সাথে যুক্ত করে দিয়ে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। এসব নিয়ে কি ভাবতে হবে না? আরে হবে হবে, সময়ে সবই হবে। এবার চলো বাজারের দিকে যাই, তোমার সাথে আমার কিছু কথা আছে, এই যেতে যেতে বলবো। চল, ঠিক আছে, চল। হ্যাঁ, চলো চলো। দেখুন সাহেব, দেখুন অসহায় মানুষের অবস্থা দেখুন। আমি খুব সরি আছি মাই কান্ট্রিম্যান। মাত্র 7 দিনের ফ্লাডে সবকিছু এইভাবে শেষ করিয়ে দিতে পারে, কেউ না দেখিলে বিশ্বাস করিতে পারিবে না। সাহেব তোমাদের জন্য সাহায্য চেয়ে কলকাতায় বড় লাটের কাছে চিঠি পাঠিয়েছেন, সাহায্য এলেই তোমরা পাবে। সমস্ত শহর মানুষের সয়লাভ হয়ে গেছে। মানুষের করুণ অবস্থা দেখে সহ্য হয় না। নোংরখানায় ঠাঁই নেই, চারদিকে মৃত পশু পাখি, গরু বাছুর, মানুষের লাশে ছড়াছড়ি। এই তো মাত্র 15 দিন আগে আমি কলকাতায় চিঠি পাঠাইলাম, এই বছর সিলেটের প্রজারা খাজনা দিতে পারিবে না। এই বছর সিলেটে প্রচুর ধান হইয়াছে, রাখিবার জায়গা নাই। এখন তাহারা আমার কথা বিশ্বাস করিবে কেন? হিজ হাইনেস এনকোয়ারি টিম গঠন করিয়াছে, তাহারা এনকোয়ারি করিয়া রিপোর্ট পাঠাইবে এই ঘটনা ট্রু অর ফলস। ইওর হাইনেস, আমাদের এখন ফিরিয়া যাইতে হইবে। হরি সিং সাহেব, হেডের আমাদের সাথে নিয়ে চলো। এই যে তোমরা উঠো, চলো আমাদের সাথে চলো। দেখি সামর্থ্যে যা আছে তোমাদেরকে সাহায্য করব। চলো চলো, এসো এসো সবাই। স্যার, খাসিয়ার আক্রমণ করেছে, 2 জন নিহত, অনেক লোক আহত হয়েছে। এখন কি করব স্যার? What happened? বাইরে অনেক লোক জখমি আছে, উহাদের কি হইয়াছে? They are attacked by Kashia terrorists. 2 জন মারা গেছে, বহু লোক জখমি হয়েছে। আমাদের বদলা নিতে হইবে। তারা অনেক গরু বাছুর ধরে নিয়ে গেছে, হাতি দিয়ে ক্ষেতের ফসল মারে বিনষ্ট করে ফেলেছে। আপনি হুকুম করুন সাহেব,
আমরা এর প্রতিশোধ দেব। ইয়েস ইউর হাইনেস, অর্ডার মি। আমি এক্ষুনি 110 বাহিনী নিয়ে 5 আক্রমণকারী নেই। সাইলেন্ট! তোমাদের মাথা গরম হয়ে উঠিয়াছে, শান্ত হও। আগে জখমি লোকদের চিকিৎসার ব্যবস্থা করো, তাহাদের সারাইয়া তুলো, তারপর ঠান্ডা মাথায় চিন্তা করিয়া সমাধান বাহির করিতে হইবে। মিস্টার কলেন্স, আমরা এখানে যুদ্ধ করিয়া জীবন দিতে আসি নাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে বাণিজ্য করিবে, and we are the servant of East India Company. Understand? Yes, sir. Let's go. একেই বলে ব্রিটিশের মগজ। দেখলে তো আমাদের সাহেব কেমন কায়দা করে খাসিয়া রাজাদের সাথে বন্ধুত্ব করে ফেললো। হ্যাঁ, এখন ওই বড় বড় পাহাড় আর তার উঁচু উঁচু গাছ, বাঘ, হরিণ, হাতি, ঘোড়া সব হবে আমাদের। প্রচন্ড শীতে যখন পাহাড় থেকে বাঘ, হরিণ, হাতি এগুলো সমতলে নেমে আসবে, তখন গড় তৈরি করা হবে। আর সেই গড়ে ওই বাঘ, হাতি, হরিণ এগুলোকে ধরে খাঁচায় ভরে ভারতের বিভিন্ন স্বাধীন রাজ্যের রাজাদের কাছে বিক্রি করে অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। বড় বড় গাছ কেটে তৈরি হবে বড় বড় পালের জাহাজ। সেই জাহাজ সুরমা, কুশিয়ারা, গঙ্গা, যমুনা পেরিয়ে সমুদ্রে ভাসবে, আরব সাগর পাড়ি দিয়ে দূর দেশে বাণিজ্য করতে যাবে। তাতে আমাদের কি লাভ হবে? কে এইভাবে কথা কইল? হক মাওলা! আমি এক মুসাফির শাহজালালের মাজারে এসেছিলাম। তা বেশ তো, আমাদের এখানে কেন? তোমরা যা বলছিলে তার সবই আমি শুনছিলাম। বেনিয়া ইংরেজরা সমস্ত ভারতবর্ষ লুটপাট করে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পথের ভিখিরি বানিয়ে নিজেরা রাজা মহারাজা হয়ে উঠছে। লিন্ডসে সাহেব চুনা পাথর, টিন, দস্তার ব্যবসা শুরু করেছেন। সমতলের ভুকানাঙ্গা মানুষদের ঠকিয়ে, পাহাড়ের খাসিয়াদের ঠকিয়ে কৌশলে নিজের আখের গুছিয়ে নিচ্ছেন। তাতে তোমার এত মাথা ব্যথা কেন বাপু? এসব সম্পদ আমাদের, আমরা এসব ভোগ করার কথা। অথচ বাণিজ্যের নামে ফিরিঙ্গি ইংরেজরা আমাদের দেশে এসে স্বাধীন সার্বভৌমত্বের দিকে হাত বাড়িয়েছে। ভাইয়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে দখল করে নিচ্ছে শাসন ক্ষমতা। পলাশীর যুদ্ধে স্বাধীন সুলতান নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত, নিহত করে বাংলা, বিহার, উড়িষ্যার মসনদ দখল করে নিয়েছে। তোমার মতো তো এমন ভাবে আমি ভেবে দেখিনি। আরে নারায়ণ বাবু, এসব কথা এভাবে বলতে নেই, দেয়ালেরও কান আছে। আর সাহেব যদি জানতে পারে তাহলে আপনাকে আমাকে গুলি করে মারবে। এ দরবেশ বাবা, আপনি যে পথ দিয়ে এসেছিলেন সেই পথ দিয়ে চলে যান। কিন্তু আমি তো যাবার জন্য আসিনি গৌর হরি সিং। আপনি আমার নাম জানলেন কি করে? আমরা অনেক কিছুই জানি যা তোমরা জানো না বা জানতে চাও না। দেশের এই দুর্দিনে তোমাদের সাথে আমাদের চেনা জানা খুবই প্রয়োজন। এইসব আলোচনা থাক, আপনি এখন আসেন। বললাম তো আমি যাবার জন্য আসিনি, আমি এসেছি লিন্ডসে সাহেবের সাথে দেখা করতে। কিন্তু সাহেব তো আজ ভোরেই 40 মাল্লার নৌকা চড়ে কলকাতায় রওনা হয়ে গেছে। এতক্ষণে বুঝ করে অনেক দূর পৌঁছেও গেছেন। সত্যি বলছো নাকি আমাকে বোকা বানানোর চেষ্টা? তোমার সঙ্গে মিথ্যে বলার কি প্রয়োজন আছে বলো? কবে ফিরবেন বলতে পারো? 1-1.5 মাস তো লাগবে, 2 মাসও লেগে যেতে পারে। তাহলে আমি আপাতত শাহজালালের মাজারেই যাই। লিন্ডসের সাথে দেখা না করে সিলেট ত্যাগ করব না। হক মাওলা! লালে লাল বাবা শাহজালাল, লালে লাল বাবা শাহজালাল।
বাসো, নারায়ণ বাসো। কি হয়েছে সাহেব? What is this? What is this? Look at the garden. বাগানের দিকে চাহিয়ে দেখো, বাগানের এই অবস্থা হইল কি করিয়া? আমি 2 মাস কলকাতা ছিলাম, সেই 2 মাসে চায়ের কফির গাছগুলো অনেক বড় হইবার কথা, বাট এগুলো ছোট হলো কিভাবে? এই ব্যাপারে সাহেব ওই বনমালী সব বলতে পারবে। বনমালী? হ্যাঁ। কোথায় বনমালী? আপনার ভয়ে সে পালিয়েছে। পালাই আছে? বললেন রাবেশ। হরি সিং, হরি সিং সাহেব, টেল মি দ্য ট্রুথ। সত্যি কথা বলো। সত্যি কথা হচ্ছে সাহেব, আপনি কলকাতা চলে যাবার পর একদিন ছাগল ঢুকে ওই গাছ খেয়ে ফেলেছে। তারপর? তারপর আমি ওই বনমালীকে বলেছি আমি যে সাহেব এই গাছগুলো অনেক দূরের দেশ থেকে এনে লাগিয়েছেন, এখন সাহেব তোর গরদান নিবেন। সে আমার কথায় কোনো জবাব না দিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল, তারপর ওই গাছগুলো এনে বাগানে লাগিয়ে দিয়েছে। তুমি সত্যি কথা বলছো তো? কোম্পানির নিমক খেয়েছি সাহেব, নিমক হারামি করতে পারবো না। ডাকো বনমালীকে, আমি এক্ষুনি ওই পাহাড়ে যাইবে। যদি সত্যি গাছ পাই, তাহা হইলে এই গাছগুলো এনে এই বাগানে রোপণ করিবে। হোল ওয়ার্ল্ড জানিয়া যাইবে সিলেটে প্রথমে কফির চাষ শুরু করেছিল এই রবার্ট লিন্ডসে। আপনি বিশ্রাম দিন সাহেব, আমি এক্ষুনি ওই হারামজাদা বনমালীকে ঘাড় ধরে নিয়ে আসি। এখন বুঝিতে পারিতেছি কেন কোম্পানির অফিসারেরা এই সিলেটে আসিবার জন্য পাগল হয়ে যায়। এই সিলেট সত্যি সোনার দেশ আছে। দুইশত তাগলা জওয়ানকে লাঠি চালনা, তলোয়ার বল্লম, তীর ধনুক চালনা শেখানো হয়েছে। দেশের আজাদী রক্ষার জন্য তারা প্রাণ দিতে প্রস্তুত আছে ভাইজান। প্রাণ দেওয়াটাই বড় কথা নয় ভাই হাদি, যুদ্ধের ময়দানে কৌশলে শত্রুকে ঘায়েল করাটাই হচ্ছে বড় কথা। মুহররমের চাঁদ দেখেছো? দেখেছি ভাইজান, এই চাঁদই সাক্ষ্য দিচ্ছে আশুরার দিনেই আমাদের মকসদ পুরা হবে। হিন্দু মুসলমানের মিলিত আবাস ভূমি এই ভারত, হাজার বছরের ঐতিহ্যের গৌরবে আমরা গৌরবান্বিত। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাই বিভেদ তৈরি করে দখল করে নিচ্ছে আমাদের শাসন ক্ষমতা। দিল্লি, কলকাতা আজ তাদের করাচ্ছে। শুধু করাত্ম করেই তারা থেমে থাকেনি। কন্যাকুমারী থেকে কুশিয়ারা পর্যন্ত যেখানে যত সম্পদ ছিল তারা লুট করে নিয়ে নিজের দেশে সম্পদের পাহাড় করে তুলেছে ভাইজান। আমাদের ন্যায্য অধিকার বেনিয়াদের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হচ্ছে। এমন জীবন থেকে কি লাভ? কিন্তু যা কিছুই করা হোক অতি সাবধানে, বুঝে শুনে দেখে করতে হবে। ইংরেজরা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নানা রকম কৌশল পরিচালনা করবে। মনে রাখতে হবে, হিন্দু মুসলমান বৌদ্ধ জৈন যাই হই না কেন, আমরা সবাই এক ভারত মাতার সন্তান। প্রায় 5000 বছরের গৌরব জড়িত ইতিহাস রয়েছে এই সিলেটে। চীন দেশ থেকে হিউয়েন সাং এবং সুদূর আফ্রিকা মহাদেশ থেকে ইবনে বতুতা এসেছিলেন এই সিলেটে। সিলেটের পণ্ডিতরা নবদ্বীপের শিক্ষা বিস্তার ঘটিয়ে জ্ঞান বিজ্ঞানের নবযুগের সূচনা করেছিলেন। আমাদের যেমন আছে ভৌগোলিক সীমানা, তেমনি রয়েছে নিজস্ব ভাষালি। কিন্তু আজ আমরা সব হারিয়ে পথের ভিখারি হতে চলেছি। দাসত্বের কারাগারে আজ আমরা বন্দী ভাইজান। এই দাসত্বের দুর্গ ভেঙে ফেলতে হবে, আজাদি ছিনিয়ে আনতে হবে। এখনই তার উপযুক্ত সময়। মারো নয়তো মরো। ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! সোল্ডার্স সতর্ক থাকিবে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রবার্ট লিন্ডসে বাহাদুর আসিতেছেন। আমি তো ভাবিতে পারছি না, সবকিছু তো টাড়াটাড়ে পাল্টে গেল কিভাবে।
আমাদের গুপ্তচর খবর দিয়েছে তাজিয়ার দিনে মুসলিম টেররিস্টরা শহরের প্রধান হিন্দু মন্দির ভেঙে দিবে, তারা আগুন দিবে, হত্যা করিবে। মুসলিমদের বিষয়ে কি ক্ষতি করেছে? মুসলিমদের বিষয়ে আমি সবসময় ডাউট ছিলাম, সেই কারণে আমি কোনো মুসলিম সার্ভেন্ট রাখে নাই। দে আর টেররিস্ট। খবর পাই আছি তাহারা মন্দির আক্রমণকারীতে আসিতেছে, আমরা তাদের প্রতিরোধ করিবে। হিন্দু কমিউনিটি আমাদের বন্ধু আছে, তাহাদের রক্ষা করিতে হইবে। লেটস মুভ। প্রিয় সিলেটবাসী, আজ 10ই মুহররম। সুদূর আরবের কারবালা প্রান্তরে ইমাম হোসেনের রক্তে রঞ্জিত হয়েছিল ফোরাতের পানি। ইসলামের সুমহান ঝান্ডাকে সমুন্নত রাখার জন্য এই আত্মত্যাগের প্রয়োজন ছিল। আর সিলেটে আমরা সিলেটের সার্বভৌমত্ব রক্ষার জন্য সমবেত হয়েছি। আমরা আজ প্রাণ দিতে প্রস্তুত। ইংরেজদের পক্ষে 100 সৈন্য, আমরা তার 3 গুণ। আপনারা অহুদের যুদ্ধ, বদরের যুদ্ধের কথা জানেন। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমাদের ইমানি শক্তি খ্রিস্টান কাফেরদের চেয়ে বহু বহু গুণ বেশি। তাই আমাদের বিজয় সুনিশ্চিত। इस्लाम जिंदा होता है। करबला की बात। इनकिलाब जिंदाबाद, इनकिलाब जिंदाबाद, इनकिलाब जिंदाबाद। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। আগমনের শব্দ শুনতে পাচ্ছি, সবাই প্রস্তুত থাকো। সৈনিকগণ, সতর্ক থাকিবে। তোমাদের অফিসার কলিংস পাওয়েল আদেশ না দিলে কেউ অনর্থক গুলি চালাইবে না। এলাকার চিফ ম্যাজিস্ট্রেট হিসেবে আমি আসিয়াছি। খবর পাইলাম এই মাত্র এলাকায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয়েছে। আগামীকাল এই ঘটনার তদন্ত হইবে। আমি ওয়াদা করিতেছি আপনারা ন্যায় বিচার পাইবেন। বাট আমি চাই আপনারা দাঙ্গা বাড়াইবার জন্য যারা আর্মস নিয়ে এসেছেন তারা আর্মস ফেলিয়া দিবেন, শান্তভাবে ফিরিয়া যাইবেন। আজ মরবার নয় মারবার দিন। ইংরেজ রাজত্ব আজই খতম হবে। বিশ্বযুদ্ধ পৃথিবী জুড়ে যুদ্ধের দামামা আরো অশান্ত করে তুলল ভারত জুড়ে স্বাধীনতা প্রত্যাশী। ঘরে বাইরে প্রতিবাদ প্রতিরোধের মুখে ভারতের স্বাধীনতা ফিরিয়ে দিতে রাজি হলো ইংরেজ। হাজার মাইলের ব্যবধানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানি মিলে আমরা এক দেশ হলাম, নাম হলো পাকিস্তান। ইংরেজ তো চলে গেল, কিন্তু রেখে গেল তাদের ভূত। ধর্মের লেবাস পরে ধর্মের দোহাই দিয়ে আবহমান বাংলার শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যের উপর আঘাত হানতে শুরু করলো পাকিস্তানি শাসক দল। পূর্ব পাকিস্তানের গভর্নর খাজা নাজিমউদ্দিন কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে লাগলেন, উর্দু, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। প্রতিবাদে মুখরিত হলো গোটা পূর্ব পাকিস্তান। শুরু হলো রাষ্ট্রভাষা আন্দোলন।
দাবি আদায়ের মধ্য দিয়ে শুরু হলো বাংলার স্বাধিকার আন্দোলন, মুক্তির সংগ্রাম। 52তে ভাষা আন্দোলন, 54তে যুক্তফ্রন্ট সরকার গঠন, 69-এ সামরিক জান্তার পতন। 70-এ সাধারণ নির্বাচনে জয়লাভ করেও দেশের শাসন ভার থেকে বঞ্চিত। আলোচনা, বৈঠক, আশ্বাস, বিশ্বাসের মায়াজালে কালক্ষেপণ। 71-এর 25শে মার্চ শুরু হলো বর্বর, নিরীহ, নিরস্ত্র মানুষকে হত্যা করার নীল নকশা, অপারেশন সার্চলাইট। পৃথিবীর বর্বরতম গণহত্যায় মেতে উঠল পাকিস্তান সেনাবাহিনী। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, কুমিল্লা, বরিশাল সহ দেশের বড় বড় জেলাগুলোতে একই সাথে শুরু হলো মানুষ মারার অভিযান। রাজধানী ঢাকার অলিতে গলিতে, কলেজ ছাত্রাবাসে, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানা, ঢাকা বিশ্ববিদ্যালয় লাশের পাহাড়ে পরিণত হলো। তেমনি ভাবে সুরমা, খুশিয়ারা, গোমতী, তিস্তা, হরিয়াল খাঁ, ধলেশ্বরী, পদ্মা, মেঘনা, যমুনার জল বাঙালির রক্তে লালে লাল হয়ে উঠল। বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণকে স্বাধীনতার ঘোষণাপত্র ধরে শুরু হলো প্রতিরোধ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কাকা, সামন্ত কাকারে পাঞ্জাবিরা গুলি করে মারছে। আজ আর কোনো কিছুই অসম্ভব নয়। সামন্ত, হরিদাসপুরের সবচাইতে সাহসী আর উদার মানুষ সামন্ত মল্ল বর্মন। জমিদাররা যে সামন্তকে হিন্দু সমাজের সবচাইতে গণ্যমান্য লোক বইলা মনে করত, বামন, কায়স্থ, জেলে, নমশূদ্র সবাই যাকে সমানভাবে মান্য করত, সেই সামন্ত গুলি খাইয়া মাটিতে লুটাইয়া পড়ল। মুসলমানরা যাকে তালুকদারের সমকক্ষ মনে করত, সেই সামন্তের মুখ দিয়া রক্ত বাহির হইল। बोल मालाउन की तरह बोल बोल क्या तालुकदार, तूने बोला इधर मालाउन नहीं है, अब कहां से आ गया मालाउन? हिंदू मालाउन? মালাউন অভিশপ্ত? সামন্তের মতো মানুষ যদি অভিশপ্ত হয়, তাহলে আল্লাহর দুনিয়াতে কে হবে রহমতের অধিকারী? साले साले गद्दार, तू मुझसे झूठ बोला। গাদ্দার আমরা নই, গাদ্দার হচ্ছে তোমরা। এই গ্রামে কোনো হিন্দু মালাউন নাই। আল্লাহর বিচারে, শেষ বিচারে শাস্তি তোমরাই পাবে। क्या बोला? ডিসেম্বর 1971 30 লক্ষ বীর বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত হলো আমাদের মহান স্বাধীনতা।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ রাষ্ট্রের পরিচয়বাহী লাল সবুজের পতাকা উড়ল সগৌরবে। 1971 সালে 16 ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার হয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি, জানা আছে জগৎময়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি